সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রতীক পেলেন ১,৯৭৩ জন প্রার্থী, সবচেয়ে বেশি ঢাকা ১২তে ১৫ জন। কাল থেকে প্রচার। ৩০০ আসনেই ভোট হবে ১২ ফেব্রুয়ারি, জানালেন প্রেস সচিব। মধ্যরাতে শুরু হচ্ছে ব্যালট ছাপা। দক্ষিণখানে কুষ্টিয়ার অভ্রর মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, পুলিশ বলছে আত্মহত্যা। আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হারল বাংলাদেশ, বিশ্বকাপ খেলতে চাইলে যেতে হবে ভারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন ১,৯৭৩ জন। বুধবার নির্বাচনী প্রতীক পেয়েছেন তারা। কাল থেকে শুরু হচ্ছে প্রচার কার্যক্রম। এবার ঢাকা ১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর ১ আসনে লড়াইয়ে আছেন সর্বনিম্ন ২ জন প্রার্থী। বিএনপি ও জামায়াতের নেতৃত্বে দুটি বড় জোট হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। মঙ্গলবার ভোটের মাঠ থেকে ৩০৫ জন প্রার্থী সরে যাওয়ার পর আসন্ন নির্বাচনে ভোটের মাঠে রয়েছেন ১,৯৭৩ জন। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও রয়েছে শতাধিক স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন জনমত জরিপ বলছে এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে। শরিকদের সাথে জোটভুক্ত হয়ে আসন সমঝোতা করেছে দুটি দলই। তবে জোট করলেও প্রথমবারের মতো নিজ নিজ প্রতীকে ভোট করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এবার প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সংশোধিত আইনের কারণে কোথাও একক প্রার্থী থাকলে তাকে লড়তে হবে না ভোটের সঙ্গে। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় অন্তত ৩১টি আসনে প্রার্থী আছেন ১০ বা তার বেশি। ঢাকা ১২ আসনে সর্বোচ্চ ১৫ এবং পিরোজপুর ১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার বিভিন্ন আসনে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন ঢাকা ১৭ আসনে, জামায়াতের আমির শফিকুর রহমান লড়ছেন ঢাকা ১৫ আসনে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা ১১ আসনে। রাজনৈতিক দলের বাইরেও আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা ৯ আসনে তাসনিম জারা, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানা, কিশোরগঞ্জ ৫ আসনে হাসনাত কাইয়ুম এবং বরিশাল ৫ আসনে ফয়জুল করিম ও মনীষা চক্রবর্তী সহ বেশ কিছু প্রার্থী। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রতীক বরাদ্দের আগে ঢাকায় এক সভায় রিটার্নিং কর্মকর্তারা জানান, আইনের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে প্রচার ও নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে। তবে প্রতীক পাওয়ার পরও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আইটি ভবনে প্রার্থীদের সাথে মতবিনিময় করে কমিশন। এতে আইন মেনে প্রচার প্রচারণা ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এবার আচরণবিধিতে প্রথম প্রার্থীকে জরিমানা করা যাবে, প্রার্থীকে শাস্তি দেওয়া যাবে, জেল জরিমানা করা যাবে, একই সাথে ওই রাজনৈতিক দলকেও জরিমানা করা যাবে, এই বিধানটিও রাখা হয়েছে। আশা করি যদি আমরা একে অপরের সাথে শ্রদ্ধাশীল হই, সহনশীল হই, তাহলে আগামী যে ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেই নির্বাচন আমরা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব। প্রতীক বরাদ্দের দিনই আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আচরণবিধি সহ, এগুলো মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। এই সমস্ত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে, আমাদের ১০ দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছেন। একটু আগে এখানে আপনাদের প্রেস মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন, তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। তাদের সাথেও প্রায় ১০-১২ জন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। গত এক সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে। এখন পর্যন্ত আমরা অতটা পরিপূর্ণভাবে লেভেল প্লেইং ফিল্ড দেখতেছি না নির্বাচনে, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আসলে উন্নত হওয়া দরকার। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে কমিশনের সাথে আলোচনায় বসে খেলাফত মজলিস। এ সময় নানা অভিযোগ করেন দলটির নেতারা। লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা হয়, সব দল যেন সমান অধিকার
ভোগ করতে পারে নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী কার্যক্রমে। তিনি জানান, মাঠ পর্যায়ে প্রশাসনের অসহযোগিতা এবং কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভোট কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রতীক বরাদ্দের পর সারা দেশে নির্বাচনী প্রচারের জন্য প্রস্তুত দেশের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা। বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন তাদের পছন্দের প্রতীক। নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক 11টি আসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার নগরীর 5টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। নোয়াখালীর 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের 47 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ফেনীর 3টি আসনে 26 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ফেনী 1 আসনে 7 জন, ফেনী 2 আসনে 11 জন, ফেনী 3 আসনে 8 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে 48 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার পছন্দের হাঁস প্রতীক পেয়েছেন। আল্লাহর রহমতে হাঁস পেয়েছি এবং আমি যেখানেই যাই প্রচারণায় দেখা যায় একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত ওনারাই স্লোগান দেন হাঁস হাঁস হাঁস। খুলনার 6টি আসনে 38 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খুলনার 5টি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে 1টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নারায়ণগঞ্জের 5টি আসনে 47 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের 18 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের আচরণবিধি বিষয়গুলো নিয়ে কাজ করবে। আজ থেকে তারা আছে আগে থেকেই, কিন্তু আজ থেকে এটা আমার মনিটরগুলো আরও বাড়বে, যেহেতু আমরা প্রতীক বরাদ্দ দিলাম। তারা তাৎক্ষণিকভাবে যদি তাদের সামনে যদি কোনো ঘটনা ঘটে থাকে আচরণবিধির ভাঙার, তাহলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। এরপরেও যদি ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে কোনো ঘটনা থাকে, আমরা প্রার্থীদেরকে যেটা জানিয়েছি, তারা লিখিত অভিযোগ দিতে পারবে যে কারো বিরুদ্ধে। রাজশাহীর 6টি আসনে 29 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনে 47 জন এবং দেশের অন্যান্য জেলার সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। আগামী 12 ফেব্রুয়ারি 300 আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, পাবনা 1 ও পাবনা 2 নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে, তাই 300 আসনেই নির্বাচন হবে। প্রেস সচিব বলেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট 6,48,00,000 পুরুষ ভোটার এবং নারী ভোটার 6,28,200,000 জন। 300 আসনে ইলেকশন হবে। আগে আপনি জানেন বেশ কয়েকদিন আগে পাবনা 1 ও পাবনা 2 এর ডিলিমিটেশন নিয়ে একটু সংখ্যা দেখা, ডিলিমিটেশন নিয়ে কিছু কনসার্ন রেজ করার কারণে এটা একটা আনসার্টেনিটিতে পড়েছিল। বাট এখন ইলেকশন কমিশন জানিয়েছে পাবনা 1 ও পাবনা 2 এ ইলেকশন হবে একই সাথে 12ই ফেব্রুয়ারি। আজকে মিডনাইট থেকে ইলেকশন কমিশনের সচিব জানিয়েছেন যে পোস্টাল ব্যালটের ছাপা আজকের মিডনাইট থেকে শুরু হবে। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 9:30টার দিকে তিনি মাজারে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তারেক রহমান মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত 10টার দিকে হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেন তারেক রহমান। এর আগে ঢাকা থেকে বিমানে রাত 8টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। আগামীকাল জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি। তারেক রহমানের সঙ্গে সিলেট গেছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি প্রতিনিধি দল। যাচ্ছি পরের প্রসঙ্গে।
কুষ্টিয়া দৌলতপুরের মেধাবী তরুণ খালিদুজ্জামান অভ্রের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঢাকার ব্রিটিশ কাউন্সিলের এই কর্মী থাকতেন ব্যাচেলর পয়েন্ট নামে দক্ষিণ খানের একটি হোস্টেলে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে এটি আত্মহত্যা, কিন্তু পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। অভ্রের মৃত্যু নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ রয়েছে প্রথম পর্ব। মোহাম্মদ খালিদুজ্জামান অভ্র মার্জিত ও শান্ত স্বভাবের এই যুবক কাজ করতেন ব্রিটিশ কাউন্সিলে। গত বছরের 12 ডিসেম্বর দক্ষিণ খানের গাওয়ার বাজারে ব্যাচেলর পয়েন্ট নামের হোস্টেলে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। পরিবারের কাছে খবর যায় অভ্র হোস্টেলে তার কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। অভ্রর বড় ভাই দাবি করেন ঘটনাস্থলে পৌঁছে তিনি যা দেখলেন তা কোনোভাবেই আত্মহত্যার লক্ষণের সাথে মেলে না, কারণ তার 2 হাঁটু ছিল বিছানার সাথে লাগানো আর 2 হাত ছিল পেছনের দিকে মুষ্টিবদ্ধ। রাত 12টায় সে রুমে পানির বোতল নিয়ে ঢোকে এবং তারপরে বাকি 1.5 দিনে তার কোনো ট্রেস পাওয়া যায় না। তো এই 1.5 দিনের ফুটেজ এত তাড়াতাড়ি সে কিভাবে অ্যানালাইসিস করলো? যেই অ্যানালাইসিসগুলো আমি পরবর্তীতে করে আরো সন্দেহ আমার ভিতরে স্ট্রংলি আমি বুঝতে পারি যে এটা একটা সুনির্দিষ্ট হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এখানে পুরো ঘটনা সাজানো হয়েছে। আমার ভাইকে বিভিন্নভাবে আশেপাশে হত্যা করে মানুষজন, আমি যেটা বুঝতেছি যে তাকে কেউ গলায় একটা নাইলনের বেল্ট দিয়ে, এই বেল্টটাও তার না, পরনের যে একটা বেল্ট বলছে, এই ঘটনাগুলো সব সাজানো একটা কথা আমার নামে লিখে আমাকে দিয়ে সাইন করে নিয়েছে। মামলার তদন্তকারী দক্ষিণখান থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভ্রর পরিবার। তাদের অভিযোগ আলামত সংগ্রহের চেয়ে তা নষ্ট করতেই বেশি উৎসাহী ছিল পুলিশ। এসআই জাহাঙ্গীর সুরতহাল নথিতে লিখেছেন নিহতের বড় ভাই নিজে দড়ি কেটে মরদেহ নামিয়েছেন, কিন্তু পরিবার বলছে ভিন্ন কথা। আমি বলি এখানে তো আমি আগে আসি নাই, আপনি আগে আসছেন, আপনি বডি নামাইছেন, আমাকে কেন এখানে এগুলো সব কথাবার্তা লেখাচ্ছেন যে আমি এসে নামাই এগুলো? তো এই জিনিসগুলো নিয়ে তখন বারবার বলার পরেও তারা বলে যে এটাই সিস্টেম, এভাবে প্রসেস, আমি এগুলো জানেন না কিভাবে করতে হয়। বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তা সরাসরি কথা না বললেও মোবাইল ফোনে জানান নিয়ম মেনেই সুরতহাল করা হয়েছে। লাশটা যেভাবে আসে জাস্ট নামায় শোয়া রাখছি যে ওনারা আসে নিজে পরিস্থিতিটা দেখো, নাহলে আমরা তো লাশ প্যাক করে আমরা থানায় নিতে পারতাম। তা ভাবলাম যে না, ওনারা নিজেই পরিস্থিতি সারাউন্ডিংসটা দেখো, তারপরে ওনারা সহ আমরা নিয়ে তারপর থানায় নিয়ে গেছে। যে কক্ষটিতে খালিদুজ্জামালের মরদেহ পড়েছিল সেটিতে এখন তালা দেওয়া, তবে তার ফ্লোরমেট ও স্থানীয় দোকানিরা জানান আত্মহত্যার কোনো লক্ষণ তারা দেখেননি। এখানে আসতো, চা পানি খাইতো, আলাপ টালাপ করতো, কেমন আছো এই দিকগুলোই বাড়ি চলে যেত, এছাড়া অন্য কোনো মারা যাওয়ার মতো কোনো ফেস এর মতো দেখি নাই, ভাবতে পারি না যে মারা যাবে। নর্মালি আমার সাথে মিশতো, নর্মালি আমরা বাইরে যেতাম, চা খেতাম, তো আমরা 2-3 জন এখান থেকে একসাথেই একই সাথে নিচে যেতাম, চা খেতাম। উনি কোনো সময় আসলে মেনশন করেন নাই যে আসলে সুইসাইড করার জন্য কোনো সিচুয়েশন বা কোনো প্রেশারের মধ্যে উনি আছেন বা কিছু। খালিদুজ্জামান অভ্রর মৃত্যু নিয়ে হোস্টেল কর্তৃপক্ষ সন্দেহজনক আচরণ করছে এমন অভিযোগ পরিবারের। অবশ্য তা অস্বীকার করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা। এখানে তো অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ কিন্তু থাকতে পারে না। প্রথম বিষয়, বাহির থেকে কেউ কিন্তু সহজে আমার এখানে ঢুকতে পারবে না। আমার 3 লেয়ারের সিকিউরিটি এখানে আছে, গেটের লোক থাকে, 4 তলাতে লোক আছে, আবার গেট তারটা আলাদা। সো বিষয়টা হচ্ছে যে বাহিরে যদি কিছু হয়ে থাকে বা কারোর সাথে তার কোনো কন্ট্রাডিকশন হয়ে থাকে, সেটা তো আমাদের জানার কথা না। বাট আমার জানা মতে তার ভেতরে কোনো মেম্বারদের সাথে, যেহেতু সে 5 মাস ধরে এখানে আছে, তার সাথে কিন্তু খারাপ সম্পর্ক ছিল না কারোর সাথে। খালিদুজ্জামান অভ্রর বাবা বদিরুজ্জামান স্বপন কুষ্টিয়া 1 দৌলতপুর আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের টিকেটে 13শ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী। রাজনৈতিক কারণে অভ্রকে হত্যা করা হয়েছে কিনা এই বিষয়ে গুরুত্ব দিয়ে মামলাটি তদন্তের দাবি তার পরিবারের। পরিবার এখন ন্যায় বিচারের আশায় দ্বারস্থ হয়েছেন ডিএমপি কমিশনারের। তাদের দাবি এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ফরেনসিক আলামত সংরক্ষণ না করা এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের আওতায় না কেবলই অবহেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। পুলিশই সেই রহস্য উন্মোচন করবে এমন প্রত্যাশা খালিদুজ্জামালের পরিবারের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেওয়ার কথা জানিয়েছে আইসিসি। বুধবার বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে 1 দিন সময় দিয়েছে আইসিসি।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানানোর পর আজ এ নিয়ে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়। ভোটে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এজন্য একদিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 100 থেকে 147% বৃদ্ধির সুপারিশ করেছে বেতন কমিশন। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 21 সদস্যের বেতন কমিশন। প্রতিবেদনে সর্বনিম্ন অর্থাৎ 20তম গ্রেডে বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ প্রথম গ্রেডে 1,60,000 টাকার সুপারিশ করা হয়েছে। জানা গেছে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে 2,36,000 অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনমান সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন। চলতি জানুয়ারি মাসের প্রথম দিন থেকে আংশিক এবং আগামী 1 জুলাই থেকে বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে সরকার 1 কোটি টাকা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি। পুরোটা লাগবে না, যে এটা রিম্বার্স আমরা। আর 1 কোটি টাকা আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য। বাস্তবতার সঙ্গে মিল রেখে ব্যাংকের সংখ্যা কমানোর কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং খাত বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আরও বলেন, দেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক 2টি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। আলোচনা সভায় ক্যাশলেস সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব দেন বক্তারা। তারা বলেন, রাজস্ব ফাঁকির প্রধান মাধ্যম হলো নগদ লেনদেন। ক্যাশলেস ব্যবস্থা চালু করা গেলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব। রমজান মাসের আগে এলপিজি সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বিপিসিকে যে আমরা অনুমতি দিয়েছি, তো বিপিসি এখন তাদের কাছ থেকে একটা রিকুইজিশন নিছে যে তারা কি পরিমাণ এলপিজির আবার একটা সমস্যা হলো যে ওই অল্প কোয়ান্টিটি কেউ দিতে চায় না আর কি, একটু বড় কোয়ান্টিটি। তো সেগুলো এগ্রিগেট করে বিপিসির মাধ্যমে আমরা আনার জন্য বিপিসিকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশা করতেছি যে রমজানের আগে আশা করি এটা হবে। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ ও হত্যার নির্দেশের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 18 ফেব্রুয়ারি শুরু হবে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। বুধবার সকালে সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হয় 10 সেনা কর্মকর্তাকে। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এই 10 জন। প্রথম দিন সাক্ষ্য দেন টিএফআই সেলে গুমের শিকার মীর কাসিম বিন আরমান। বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের কারণে বিচার প্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার আইন মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি। একজন জামিন পেয়ে গেছে, তারপর উনি কেন জেলে আছে? এটা তো অপরাধমূলকভাবে একটা কনফাইনমেন্ট হয়ে যেত। সেটার থেকে মুক্ত পাওয়ার চিন্তা থেকে আমরা নারায়ণগঞ্জে চালু করেছিলাম। এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরও 8টা জেলাতে রেপ্লিকেট করছি। আপনাদেরকে বলেছি আমি 8টা জেলার কথা। তো আমরা আশা করছি এতে পড়লে শুধু যে মানুষের ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে। রাজস্ব আদায়, নতুন করদাতা খোঁজা এবং আমলা নির্ভরতা কমাতে না পারলে নির্বাচিত সরকার বড় সমস্যায় পড়বে। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় সব কথা বলেন বক্তারা। সমস্যার সমাধানে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ কয়েকটি বিষয় নজর দিতে হবে বলে মনে করেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজস্ব চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম।
এতে আলোচকরা বলেন, সরকারের রাজস্ব আদায়ের বড় ব্যর্থতা কর ফাঁকি দেয়া। ভবিষ্যতে সরকার করতে হলে আমি মনে করি সরকারকে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিতে হবে। যদি আমরা মনে করি যে রেভিনিউ কালেকশনসটা মনে হয় কালকে কোন একটা স্টেপস নিলে ম্যাজিকের মতো রেভিনিউ কালেকশনস অনেক বেড়ে যাবে, সেই জিনিসটা কিন্তু আশা করা খুব দুরূহ। বক্তারা জানান, আগামীতে ঋণ, রাজস্ব এবং সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। একই সাথে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। দুইটা মন্ত্রণালয় যেই ধরনের বাজেটই হোক, মানে স্বাস্থ্য, শিক্ষা, রোডস, সিকিউরিটি, হেলথ, দুটা মিনিস্ট্রি কমন। ফাইন্যান্স মিনিস্ট্রি, যেখানে ফাইন্যান্স ডিভিশন তারা বাজেট অ্যালোকেশন করে, আর হলো প্ল্যানিং মিনিস্ট্রি, যারা এটার ওভারঅল প্ল্যানিং কোঅর্ডিনেশনটা করে। অ্যান্ড দেন কামস দ্য সেক্টরাল মিনিস্ট্রি, ধরেন এলজিআরডি আসলো, বা এডুকেশন মিনিস্ট্রি, বা কমার্স মিনিস্ট্রি। এই তিনটা জায়গায় কোঅর্ডিনেশন একেবারে নাই বললেই চলে। পলিটিশিয়ানরা যদি এত বেশি ইকোনমি সম্পর্কে বা নাম্বার সম্পর্কে মানে ঠিকমতো জ্ঞাতসারী না হন, তাহলে তো তার ব্যুরোক্র্যাটদের হাতে ক্যাপচার তো হবেনি। আলোচকরা জানান, সমস্যা থেকে উত্তরণে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান সহ কয়েকটি বিষয়ে কৌশল নিতে হবে। আপনার ফার্স্ট কৌশল হচ্ছে যে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ, কর, এই চক্র সক্রিয়করণ করতে হবে। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে কৃষি পণ্যের দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগী সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা এবং বাজার ব্যবস্থাপনার অদক্ষতাই প্রধান কারণ। বাংলাদেশ ব্যাংকের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংক পরিচালিত গবেষণা জরিপে দেখা গেছে, উৎপাদনের পর ধান কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় না। ফড়িয়া, আড়তদার, মিলার, পাইকারি ও খুচরা বিক্রেতার মতো একাধিক ধাপ পেরিয়ে বাজারে পৌঁছায়। আর প্রতি কেজি চালের দাম কৃষক পর্যায়ে যেখানে প্রায় 50 টাকা, সেখানে খুচরা পর্যায়ে বেড়ে দাঁড়ায় গড়ে 58 টাকা 50 পয়সায়। গবেষণায় আলুর দাম বৃদ্ধির বড় কারণ হিসেবে হিমাগার বা কোল্ড স্টোরেজের ব্যবস্থাকে চিহ্নিত করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় গড়ে 10 টাকা 63 পয়সা, আর কৃষকরা তা বিক্রি করেন গড়ে 18 টাকা 44 পয়সায়। তবে হিমাগার থেকে বের হওয়ার সময় আলুর দাম দাঁড়ায় প্রতি কেজি প্রায় 28 টাকা 80 পয়সায়, যা খুচরা পর্যায়ে বেড়ে গিয়ে হয় 45 টাকা 80 পয়সা। আমরা পারপাজিভ র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে মোট 18টি জেলার 426 রেসপন্ডেন্ট থেকে তথ্যপত্র সংগ্রহ করেছি। ফরিয়ারা হয়তো বা এখানে মন প্রতি 35 টাকা, আপনি যদি এটা কেজি প্রতি হিসাব করেন 80 পয়সার মতো এইখানে একটা তারা প্রফিট করে, এবং দ্রুততার সাথে তারা আড়তদার নিকট পৌঁছে দেয়, এবং আড়তদারও মন প্রতি 22 টাকা মাত্র প্রফিট করে আমরা পেয়েছি। পেঁয়াজ অপেক্ষাকৃত পচনশীল এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় এই বাজারে অস্থিরতা বেশি দেখা যায়। গবেষণায় বলা হয়েছে, পেঁয়াজের বাজারে কোনো সিন্ডিকেটের প্রমাণ পাওয়া যায়নি, বরং চাহিদা ও সরবরাহের স্বাভাবিক নিয়ম ও সংরক্ষণ ঘাটতি মূল কারণ। এখন কৃষক যদি প্রকৃত দাম না পায়, যেটা আমরা দেখেছি আলুর ক্ষেত্রে, যেটা আমরা দেখেছি পেঁয়াজের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা সমস্যা। গবেষক দল কৃষি পণ্যের বাজার স্থিতিশীল রাখতে উন্নত সংরক্ষণাগার ব্যবস্থা, হিমাগার ভাড়া যৌক্তিক করা, নগদ সহায়তার কার্যকর বাস্তবায়ন এবং তদারকি ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছেন। পাশাপাশি পেঁয়াজ ও আলু সংরক্ষণে আধুনিক এয়ারফ্লো প্রযুক্তির সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। পর্যাপ্ত মনিটরিং থাকে, পর্যাপ্ত সুপারভিশন থাকে, তাহলে এর মাধ্যমে তারা আপাতভাবে বেনিফিট হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারতের আসামে দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত 2 জন নিহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 29 জনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে কোকরাঝাড় অঞ্চলে বোডো জনগোষ্ঠীর এক সদস্যের একটি গাড়ি স্থানীয় জনগোষ্ঠীর 2 ব্যক্তিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চলন্ত গাড়িতে পাথর নিক্ষেপ করলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি পাশের একটি গর্তে পড়ে যায়। এরপর গণপিটুনিতে চালকের মৃত্যু হয়। এর জেরে 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রতীক পেলেন 1973 জন প্রার্থী, সবচেয়ে বেশি ঢাকা 12তে 15 জন। কাল থেকে প্রচার। 300 আসনেই ভোট হবে 12 ফেব্রুয়ারি, জানালেন প্রেস সচিব। মধ্যরাতে শুরু হচ্ছে ব্যালট ছাপা।
দক্ষিণ খানে কুষ্টিয়ার অভ্রর মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, পুলিশ বলছে আত্মহত্যা। আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হারল বাংলাদেশ, বিশ্বকাপ খেলতে চাইলে যেতে হবে ভারত। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।